ওরা লড়াই শেষ করে বন্দুকের গুলি দিয়ে, ওরা লড়াই শেষ করে বিরোধীদের ঘর ভেঙে, ওরা লড়াই শেষ করে বিরোধীর ব্যবসাতে অ্যাটাক করে। আমরা শেষ করবো মিষ্টি বিতরণ করে। একটা দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ, একটা শৃঙ্খলাপূর্ণ পশ্চিমবঙ্গ, একটা সুন্দর সমাজের পশ্চিমবঙ্গ আমরা দেখেছি। যদি সেই জায়গা আমি সেই সুযোগ পাই, তাহলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে স্পোর্টসম্যান স্পিরিটটাই রাজনীতি। ব্যক্তিগতভাবে নওশাদ সিদ্দিকীকে আমি পছন্দ করি, মানে পছন্দ এই কারণে করি ওনার নীতি, আদর্শ, কথাবার্তা। পশ্চিমবঙ্গের রাজনীতির যে সংস্কৃতি, যেটা সেই সংস্কৃতি স্পোর্টসম্যান স্পিরিটটা খুব দরকার। যিনি বিধান দেন তিনিই তো বিধায়ক। মাঠেও যিনি ম্যাচ পরিচালনা করেন তিনিও তো বিধান দেন। মাঠের রেফারি এবং সমাজের বিধায়ক যখন মিলেমিশে একাকার হয় বা একাকার হওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখনই কিন্তু প্রতীক মণ্ডলের নাম উঠে আসে। মিনাখা বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনের আইএসএফ প্রার্থী, মাত্র 36 বছর বয়সে জাতীয় রেফারি, ইতিমধ্যেই আইএসএল এর ম্যাচগুলো করছেন। গত 3টে ম্যাচ তিনি করেছেন, ফিফা বিরতির পরে আরও কতগুলো ম্যাচ করাবেন। তারই ফাঁকে তিনি আসন্ন নির্বাচনের ভোট যুদ্ধে নেমে পড়েছেন। এই মুহূর্তে আমরা তার বাড়িতেই এসছি। তো কিভাবে দুটো ম্যানেজ হচ্ছে, ফুটবল মাঠ থেকে একদম সমাজসেবায় বা সামাজিক কর্মকাণ্ডে, বিধান দেওয়ার পরিস্থিতির জায়গায় জানবো তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং কি উদ্দেশ্যে ফুটবল মাঠ থেকে রাজনীতির প্রাঙ্গণে। প্রতীক, প্রথমেই যে প্রশ্নটা বারবার জানতে ইচ্ছে করে যে একজন ন্যাশনাল রেফারি থেকে এর মঞ্চে অর্থাৎ রাজনীতির মঞ্চে কাজটা কতটা ডিফারেন্স এবং কতটা কঠিন? এবং প্রথমেই বলি, দুটো আলাদা একটা প্ল্যাটফর্ম। ওটা স্পোর্টস একটা আলাদা প্ল্যাটফর্ম, আর এটা একটা সম্পূর্ণ আলাদা। শুধু আলাদা না, আমার কাছে খুবই নতুন। তো এখানে প্রচুর চ্যালেঞ্জেস আসবে, এটা আশা করছি, এবং সেখানে বাধাও আসবে, এবং আশা করছি খেলার মাঠের লোক আমরা চ্যালেঞ্জেস নিয়েই আমরা এগোই, এবং আশা করছি এখানেও চ্যালেঞ্জেস নিয়ে আমরা এগোই। স্পোর্টসম্যানশিপ এই কথাটা যে কোনো খেলাতেই আমাদের একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু এখানে তো স্পোর্টসম্যানশিপ বলে কিছুই নেই। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের, যে পশ্চিমবঙ্গের রাজনীতির যে সংস্কৃতি, যেটা সেই সংস্কৃতি স্পোর্টসম্যান স্পিরিটটা খুব দরকার, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, আমি যে রাজনীতি এসেছি, যদি সেই জায়গা আমি সেই সুযোগ পাই, তাহলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে স্পোর্টসম্যান স্পিরিটটাই রাজনীতিতে প্রবেশ করা। কেন রাজনীতিতে এলে? রাজনীতিতে আসার কোনো পূর্ব পরিকল্পনা আমার কাছে ছিল না। আমি তবে সোশ্যাল কাজ করার একটা শখ বা নেশা বলতে পারেন, সেটা যখনই সুযোগ পেয়েছি করেছি। আপনি এর আগেও আপনার সাথে আমার কথা হয়েছে লকডাউন পিরিয়ডে, তখন বন্ধু বান্ধবদের নিয়ে আমরা একটা ছোট করে একটা স্টার্ট করেছিলাম। সেটা পরে বৃহৎ আকার নেয়, সমস্ত সারা ভারতবর্ষের অনেক অনেক মানুষ, যাদের সবার নাম নেওয়া সম্ভব না, তারা আমাদের সহযোগিতা করে এবং আমরা কাজ করি। এবং পরে আবার আমফান ঝড়েও মিনাখা বিপর্যস্ত হয়, তখন আমরা চেষ্টা করি আমাদের মতো করে, সাধ্য করে, এবং কিছু এনজিও আমাদের কাজ দেখে আমাদের সঙ্গে এগিয়ে আসে, তারাও সাহায্য করে, সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। তো মানে এগুলো করার ইচ্ছে একটা ছিল। তো সেই ইচ্ছে থেকে ব্যক্তিগতভাবে করে ওঠাটা খুবই কঠিন, মানে সেটা বেশি বৃহৎ আকারে পরিসর পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে ভাবলাম এই প্ল্যাটফর্মটা যদি সেই কাজে ইউজ করা যায়। সেই ভাবনা থেকে যখন শুরু হলো, তখন রাজনীতির মঞ্চটা কেন বাঁচতে হলো, এবং রাজনীতির মঞ্চ হলো তুমি আইএসএফটাকে কেন ভাবলে? দেখুন, রাজনীতির মঞ্চ বাঁচলাম বলতে, রাজনীতি এখন এই জায়গাটাই তো একটা মানুষের সেবা করা জায়গা, মানুষের সঙ্গে কানেক্ট হওয়ার বড় জায়গা। মানুষের যে জন্য কিছু করতে পারবো, সেটা এখান থেকেই সম্ভব। সেটা কারণ গভর্নমেন্ট যা থাকবে, গভর্নমেন্ট থেকে তাদের সুযোগ সুবিধা যেগুলো, এই জায়গা থেকেই সম্ভব। ব্যক্তিগতভাবে আমি যেটা করতে পারবো না, কারণ আমার সেই সামর্থ্য হয়তো নেই। তো সেই জন্যই এই জায়গাটাকে চুজ করা। আর আইএসএফ কেন? দেখুন, আমরা আইএসএফ বলতে ব্যক্তিগতভাবে নওশাদ সিদ্দিকীকে আমি পছন্দ করি, মানে পছন্দ এই কারণে করি ওনার নীতি, আদর্শ, কথাবার্তা। ওনার মতো কোনো রাজনীতিবিদকে আমি দেখিনি এত পরিষ্কারভাবে মানুষের জন্য কথা বলা, এবং উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এবং উনি
মানুষকে সঠিক একটা বার্তা দিচ্ছেন, যে আমি প্রথমেই বললাম যে একটা সুস্থ সমাজ, রাজনৈতিক সমাজ দেওয়ার যে চেষ্টা উনি করছেন, সেটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছিল। এবং পরে আমার কাছে সেই সুযোগটা যখন আসলো ওনার দলের তরফ থেকেই, তো আমি সেটা গ্রহণ করেছি। নওশাদ সিদ্দিকীর সাথে তুমি দেখা করেছো? হ্যাঁ, আমি যখন রাজি হই পরে ওনার সাথে আমার দেখা হচ্ছে এবং কথা বলে ভালোই লেগেছে। দেখো, ফুটবল মাঠে তুমি একজন কড়া রেফারি হিসেবে ফুটবলাররাও ভয় পায়, এখানে তুমি কাদের ভয় পাচ্ছ? দেখুন, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তবে ভয় বলতে আমি আবার বললাম যে রাজনৈতিক যে লড়াইটা আছে সেখানে কিছু কিছু সময় কিছু বিশৃঙ্খলা আপনারা দেখতে পান। এর আগেও আমরা দেখেছি মিনাখাতে বা সারা পশ্চিমবঙ্গে। তো সেটা একটা ভয় আছে, সাধারণ যারা কর্মীরা আমাদের আছে তাদেরও একটা ভয় আছে, আমাদেরও তাদের জন্য ভয় আছে। আমাদের নিজেদের জন্য তেমন কোনো ভয় নেই, কিন্তু তাদের জন্য, সাধারণ কর্মীদের জন্য আমাদের একটা ভয় আছে। আমরা চাই যে সেইখান থেকে এই ভয়টাকে আমরা জয় করব, এবং আমরা যদি সুযোগ পাই এই ভয়টা পরবর্তীকালে আমাদের মূল বিষয়বস্তু, মানে আমার এখানে আসার মূল বিষয়বস্তু, মূল টার্গেট, যদি প্রথম টার্গেট বলেন, সেটা এই ভয়টা মানুষের মন থেকে বিতাড়িত করা। দেখো, বিরোধী রাজনীতি করা মানেই শাসকের বিরুদ্ধে কণ্ঠস্বর তোলা। শাসকের কাছ থেকে অনেক বেশি অবস্টাকেল আসে, অনেক বেশি, মানে তোমাদের রেফারির ভাষায় যে বড় দলকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার মতো অভিযোগ ওঠে। সেই রকম কিছু কি গত 15 দিনে তুমি পেয়েছো? না, সেরকম কোনো কিছু নেই। মিনাকার পরিবেশ বর্তমানে খুবই ভালো আছে। আগামী দিনে কি হবে জানি না। বিগত দিনে কিছু কিছু সমস্যা ছিল, আমরা আশা করব সেই সমস্যাগুলো এই বিধানসভাতে অন্তত পড়বে না। কারণ এটা একটা গণতান্ত্রিক উৎসব বলে আমরা মনে করি। পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের উৎসব হয়, তার সাথে আমরাও এটা মনে করি এটা একটা উৎসব। আমরা চাইবো এই উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যারা যারা এখানে কন্টেস্ট করছে, যে দলগুলি, তৃণমূল কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সিপিএম সমর্থিত আইএসএফ বলুন, বা অন্য যারা যারা যে দলগুলো আছে তারা যারা প্রার্থী দিয়েছেন, সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তাদের কর্মীদের কাছে তারা এই বার্তা পৌঁছবেন যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুস্থ গণতান্ত্রিক উৎসবে সবাই আমরা মেতে উঠি, এবং সাধারণ মানুষ গণতান্ত্রিক উপায়ে যাদের উপর নির্ভর করবে, যাদেরকে চুজ করবে, তারা মানুষের কাজ করার চেষ্টা করবে তাদের মতো করে। বিধায়ক যদি হও তুমি, বা যদি নির্বাচিত হও, তাহলে মিনাখার কোন কোন সমস্যাগুলো তুমি তুলে ধরার চেষ্টা করবে বিধানসভায়? মিনাখার সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে, মিনাখার আপনি এসে আস্তে আস্তে নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের এখানে মৎস্য চাষের সঙ্গে প্রত্যেকটা পরিবার কম বেশি যুক্ত। দীর্ঘদিন ধরে আমাদের যে জলটা আমরা ইউজ করি বিদ্যাধরী নদী, সেই জলটাতে ভীষণ একটা পলিউশনের ব্যাপার আছে, যার ফলে মৎস্য চাষিরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত। তো তার মানে এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পুরো মিনাখাটাই কিন্তু ক্ষতিগ্রস্ত, কম বেশি প্রত্যেকটা পরিবার যেখানে জড়িত আছে। তো আমাদের টার্গেট থাকবে, প্রথম টার্গেটই থাকবে যে এই মানুষের যে জীবিকার যে জায়গাটা মৎস্য চাষ, সেই জায়গাটা কি করে পরিশুদ্ধ করা যায়, সেটাকে ঠিক করা যায়। দ্বিতীয়ত, মিনাখা একটা বড় বিধানসভা, আমাদের এখানে কাছাকাছি বলতে আমাদের কলকাতা যেতে হয় বড় হসপিটালের জন্য, আর নইলে এদিকে বসিরহাট যেতে হয়। তো মিনাখা দীর্ঘদিনের দাবি একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় হচ্ছে, আর উন্নত মানের হসপিটাল আমরা একটা চাই, যেখানে অন্তত বিনা পারিশ্রমিকে, বিনা পয়সায় আপনার নার্সিং হোমের মতো পরিষেবা মানুষকে আমরা দিতে পারবো। আর এই যে তুমি ধরো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্যতম অভিযোগ বা রাজ্যের মানুষ দেখেছে দুর্নীতি, এই দুর্নীতি সম্বন্ধে তুমি কতটা সরব হবে? দুর্নীতি সরব হওয়ারই আছে। দুর্নীতি তো মানুষ দেখেছেন দুর্নীতি হয়েছে, এবং সেটা প্রমাণিত, অনেক ক্ষেত্রে প্রমাণিত, অনেক ক্ষেত্রে প্রমাণিত নয়, সেটা আলাদা ব্যাপার। সেই দুর্নীতি মানুষ যারা দেখেছে, মানুষ নিশ্চয়ই ভোট বাক্সে যখন ভোট দেবেন বা ব্যালটে আপনার ইভিএমে যখন ভোট দেবেন, তখন তারাও নিশ্চয়ই দুর্নীতি নিয়ে তারা ভাববেন। আমার বলার থেকে প্রত্যেকটা মানুষ এখন অনেক বেশি সজাগ, প্রত্যেকটা মানুষের হাতে এখন স্মার্টফোন, তারা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ খবর এবং প্রত্যেকটা নিউজ তাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো তারা সেই জিনিসটা মাথায় রেখে ভোট দেবেন। আমরা বলবো একটা দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ, একটা শৃঙ্খলাপূর্ণ পশ্চিমবঙ্গ, একটা সুন্দর সমাজের পশ্চিমবঙ্গ আমরা দেখতে চাই। দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ, একটা সুসমাজবদ্ধ পশ্চিমবঙ্গ তুমি দেখার কথা বলছো। যে কথাটা আরেকটা, যদি এবারের ভোটটায় একটা ধর্মীয় মেরুকরণ করানোর চেষ্টা চলছে, এখন কথায় কথায় প্রধান বিরোধী দল যারা আছে তারা হিন্দু মুসলমানের কথা বলে। এই অঞ্চলের বৃহত্তম অংশ হলো মুসলিম অধ্যুষিত। এই জিনিসটা তোমাকে কতটা ফেস করতে হচ্ছে, এবং তুমি কিভাবে? আরেকটা পাশাপাশি যে সিদ্দিকী যারা আছে তারা একটা পীরজাদা পরিবার থেকে এসছে, তাদের একটা ধর্মের স্টাফ তো রয়েইছে, সেখান থেকে সেই সমস্যাগুলো সামলে তুমি কিভাবে এটা ফেস করবে?
দেখুন, বর্তমানে আপনি খেয়াল করবেন যে রাজনীতিটা, সত্যি আপনি যেটা বলেছেন সেটা একদম ঠিক। বর্তমানে রাজনীতিটা একদম মানে ধর্মীয় মেরুকরণে রাজনীতি বিভক্ত করার চেষ্টা করছে। কিন্তু একমাত্র আমি বলবো, হ্যাঁ, যেহেতু আমাদের আইএসএফ এর প্রতিষ্ঠাতা, আপনি বললেন যে পিরজাদা পরিবার থেকে, আমি সাধারণ মানুষের কাছে এটাই আমি আমাদের পক্ষ থেকে দাবি রাখবো যে একটা মানুষের পোশাক, একটা মানুষের ধর্ম দেখে রাজনীতি করবেন না। সেই মানুষটার যে মানুষটা তার ধর্মীয় যে নীতি আদর্শ, যে তিনি কিভাবে রাজনীতিটাকে করতে চাইছেন বা কোন দিকে সমাজটাকে নিয়ে যেতে চাইছেন, সেটা আপনারা লক্ষ্য রাখবেন বা ফলো করবেন। একটা মানুষের কথাবার্তা, একটা মানুষের নীতি আদর্শ দেখলেই মানুষই বুঝতে পারে যে এই মানুষটার কি চিন্তাধারা আছেন। এবং বিগত 5 বছরে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন যে একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী একটা মানে সুস্থ সমাজের লক্ষ্যে তৈরি করার লক্ষ্যে যে ধরনের একটা বিধায়ক হওয়া উচিত, তাকে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে কিন্তু পছন্দ করে। তো তার মানে তার পোশাক এবং তার ধর্ম দেখে রাজনীতির এই রং লাগানোটা আমি বলবো মানুষকে একটু চিন্তা করতে। বাকি যারা করছেন তারা তাদের স্বার্থে করছেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট বুদ্ধিমান, তারা যথেষ্ট বিচক্ষণ। সেম মিনাখার যারা মানুষ আছেন তারাও জানেন, এবং তারা বিচক্ষণ, তারা বুদ্ধিমান, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন, চিন্তা ভাবনা করবেন। একটা কঠিন ম্যাচ খেলানোর জন্য রেফারিকে একটা মানসিক প্রস্তুতি নিতে হয়। এটা একটা অন্যরকম ম্যাচ। কি ধরনের প্রস্তুতি তোমাকে নিতে হচ্ছে প্রতিদিন? দেখুন, প্রস্তুতি বলতে আমি একদম সঠিক। আমরা যারা অ্যাজ এ রেফারি, আমরা যখন ম্যাচে যাই আমাদের ফিজিক্যালি রেডি হতে হয়, মেন্টালি রেডি হতে হয়। এবং ম্যাচে যাওয়ার আগে আমাদের কি করতে হয়, আমরা যাদের ম্যাচ হচ্ছে তাদের সম্পর্কে কনসেপ্ট নিয়েই করতে হয়। তো সেক্ষেত্রে এখানেও আমার আইডিয়াটা কম, তবে সংগ্রহ করছি তথ্য এবং চেষ্টা করছি সেভাবেই প্রিপারেশন নেওয়ার, এবং আশা করছি সঠিক প্রিপারেশন নিয়ে মাঠে নাম। আমার শেষ প্রশ্ন, 15 দিন আগের থেকে যখন তুমি সিদ্ধান্ত নিতে দাঁড়াবে, তোমার বাড়ির লোক কি বলেছে? এবং যেখানে তুমি রেফারি হিসেবে তোমার পাড়ায় বা পরিচয় মহলে একটা জনপ্রিয়তা ছিল, সেটা কি, তারা কি বললো? দেখুন, মানুষ বিভিন্ন রকম, মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা। হ্যাঁ, অনেকেই বলেছেন, হয়তো অনেকে বলছেন যে বড্ড একটু হয়তো তাড়াতাড়ি রাজনীতিতে এন্টার করেছি। আবার কেউ বলছেন যে ঠিকই আছে, মানে দরকার, তরুণ যুবকদের দরকার রাজনীতিতে। সেটা দেখা যাক মানুষ কি ভাবে রায় দেন, মানুষ গ্রহণ করে আমাকে কি গ্রহণ করে না, সেটা মানুষের ব্যাপার। মানুষ বউ কি বললো? এটা সব বাড়িতেই সমস্যা, এখনো সমস্যা চলছে। রাগ করে আছে, রাগ ভাঙানোর চেষ্টা চলছে, দেখা যাক, বউ তো মেনে নেবে। ভবিষ্যতে কে মানবে না মানবে এটা তো উত্তর দেবে সময়। প্রতীক তার পারিবারিক অসুবিধা বা মান অভিমানের পালা মিটিয়ে দেবেন, সে ব্যাপারে আশাবাদী। পাশাপাশি তৃণমূল কংগ্রেস বা বিজেপির যে প্রতিপক্ষ দিক থেকে যে প্রতিদ্বন্দ্বিতা আসছে, সেটাও কিন্তু একটা সুস্থ পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়ে ওভারকাম করার ব্যাপারে আত্মবিশ্বাসী। আশা করা যায় ফুটবল মাঠে যে কঠিন ম্যাচটা তিনি এতদিন খেলিয়ে এসছেন, সমাজের কঠিনতম লড়াইটাতেও একইভাবে তিনি উত্তীর্ণ হবেন। বিধানসভায় হয়তো নতুন বিধায়কের দেখা হবে, যিনি হয়তো সেই হুইসেল ব্লোয়ার হিসেবেই দুর্নীতির বিরুদ্ধে বা একটা উন্নত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দেবেন। আমরা আশায় থাকলাম। সঞ্জয় অধিকারী, ইটিভি ভারত, কলকাতা।